এখন হচ্ছে তাই না? আচ্ছা, তাহলে জি ভাইয়া। কোরিলেশন নিয়ে যেমন বললাম যে কোরিলেশন সহজ কথা এক্স এবং ওয়াই। তো এক্সটা আমাদের হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে যদি আমরা কোরিলেশন করতে চাই, এখানে এক্স কি আর ওয়াই কি? ভাইয়া ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো হচ্ছে যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসলে এই কি ধরনের সম্পর্ক এক্স এবং ওয়াই এর সাথে, দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি ধরনের সম্পর্ক আছে বা দুইয়ের অধিক হতে পারে, তখন আমরা দেখব যে এটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, যে একটা কারণে একটা বাড়তেছে না কমতেছে, মানে কি ধরনের তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে সেটা দেখার জন্য হচ্ছে যে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করি। কারণ এটা আমাদের অনেক সময় দেখতে হয় যে ফ্যাক্টর গুলো দেখতে হয় যে কোন ফ্যাক্টরটা আসলে কোন ভেরিয়েবলের উপরে কন্ট্রিবিউট করতেছে। তো এখানে আজকে আমরা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে যে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করব। আরো কোরিলেশন আছে কিন্তু তাদের মধ্যে পিয়ারসনটা নিয়ে আলোচনা করব কেন, সেগুলা পরবর্তী বলতেছি। তারপর হচ্ছে আমাদের পার্শিয়াল কোরিলেশন আছে, সেটা নিয়েও কথা বলবো। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট নিয়ে কার কোনো অভিজ্ঞতা? কার কোনো অভিজ্ঞতা আছে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি? নাই? এগুলো না বুঝলে কিন্তু রিসার্চে খবর হয়ে যাবে, কিন্তু এই বেসিক স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু রিসার্চে খুব লাগে। বাই দ্য ওয়ে, আমরা যে মানে লিনিয়ার রিলেশনশিপের কথা বললাম, এক্স ওয়াই এর সাথে বিভিন্ন রিলেশনের কথা বললাম, তো এই যে লিনিয়ার রিলেশনটা কিরকম রিলেশন এক্স এবং ওয়াই এর মধ্যে আছে, তাহলে সেটা মেজার করার জন্য হচ্ছে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা আর ইউজ করি। আর হচ্ছে স্যাম্পল কোরিলেশন, আর হচ্ছে এটা রোর মতো দেখা যায় পি না, তো এটা হচ্ছে পপুলেশন কোরিলেশন। তো যেহেতু আমাদের পপুলেশন নিয়ে কাজ করা মানে সহজ না, যার কারণে আমরা সবসময় স্যাম্পল নিয়ে কাজ করি, এর আগের লেকচার গুলোতে আমরা বলছি। তো এই যে আর আছে, এই আরটা হচ্ছে আসলে আইডেন্টিফাই করতে পারে যে এলিমেন্ট বা এলিমেন্টের মধ্যে কি ধরনের সম্পর্কগুলো আছে, যেমন দুইটা ভেরিয়েবলের কথা বললাম, কি ধরনের সম্পর্ক আছে, তার ডিগ্রি অফ কোরিলেশন, হুম, মানে স্ট্রং না হচ্ছে উইক রিলেশন আছে, তারপরে পজিটিভ রিলেশন না নেগেটিভ রিলেশন আছে। তো এই ধরনের বিষয়গুলো জানার জন্য আমাদের হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা পজিটিভ আর এর মান পজিটিভ পাই, তাহলে বুঝতে হবে সেখানে পজিটিভ কোরিলেশন আছে। এন্ড এই পজিটিভ কোরিলেশন আছে, ঠিক আছে, নেগেটিভ থাকলে নেগেটিভ কোরিলেশন, কিন্তু কিরকম আছে এই ডিগ্রিটা দেখার জন্য আমরা আবার আর এর ভ্যালু আছে, একটু পরে আসতেছি, সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে কতটা স্ট্রং বা উইক। তো এই যে আর এর মানটা, সেই আর এর মানটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তার মানে যদি +1 হয় তার মানে বোঝা গেল যে পজিটিভ 100%। হ্যাঁ, এটা কোরিলেটেড। যদি আসলে পাওয়াটা খুব মুশকিল, সর্বোচ্চ আর কি +1 থেকে -1 পর্যন্ত। এদিকে হচ্ছে পজিটিভ। সে ফর এক্সাম্পল দেখা গেল 0 যদি হয় তাহলে কোনো কোরিলেশন নাই, ঠিক আছে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে পজিটিভ কোরিলেশন থাকতে পারে, যেমন 0.5 বা এখানে 0.75 পাওয়া গেল, তার মানে বোঝা যাবে যে কতটা স্ট্রং। ঠিক আছে, ধরো যে দুইটা ভেরিয়েবল আমরা কোরিলেশন ম্যাট্রিক্স করলাম, একটা হচ্ছে 0.5 একটা 0.75, তার মানে এটা হচ্ছে এটা স্ট্রং। তো আমরা এটা হচ্ছে ম্যাগনিটিউড দিয়ে করতে পারি। আবার নেগেটিভ কোরিলেশনও থাকতে পারে, ঠিক আছে, যে একটার কারণে একটা বাড়লে বা কমে। যেমন হচ্ছে কিছুক্ষণ আগে কি নাম ওর এমদাদ একটা উদাহরণ দিল, যেমন হচ্ছে টেম্পারেচারের কারণে রেইনফল চেঞ্জ হয়, সেটা একটা আছে। তো দেখা গেল ইভাপোট্রান্সপিরেশন যত বেশি হবে তত হচ্ছে ওয়াটার লস হবে। তাহলে নেগেটিভও থাকতে পারে, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। তাহলে এই ধরনের সম্পর্কগুলো আমাদের মধ্যে থাকতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। এই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। লিনিয়ার কোরিলেশন কোএফিসিয়েন্ট 3 ধরনের আছে। এখানে পিয়ারসন সবচেয়ে বেশি ব্যবহার হয়, সায়েন্টিফিক রিসার্চে পপুলার, ঠিক আছে।
তারপরে স্পারম্যান কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে, ক্যান্ডল কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে। তো এগুলোর মধ্যে পিয়ারসন কোরিলেশনটা কমন এবং সায়েন্টিফিক রিসার্চে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনোই জিরো হবে না। তারপরে হচ্ছে এদের ওই যে যেমন আমরা টিটেইয়ার সময় টুটেল ওয়ান টেল টেস্ট দেখাচ্ছে, এখানে নরমাল ডিস্ট্রিবিউশনটা দেখানো গেছে যে মাঝখানে জিরো, এখানে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। তারপরে দুইটা ডেটার মধ্যে যে গ্যাপটা খুব বেশি হবে না, হয় না, ঠিক আছে, কাছাকাছি থাকে। তারপরে হচ্ছে যে তবে যদি অ্যাবনর্মাল ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব এফেক্টেড হয়। এই জন্য আমাদের ডেটাগুলা দেখে নিতে হয় কোরিলেশন অ্যানালাইসিসের আগে কোথাও মিসিং ভ্যালু আছে কিনা, তারপরে হচ্ছে কোনো এক্সট্রিম ভ্যালু আছে কিনা, সেগুলো হচ্ছে আমাদের আগে, যেগুলোকে আমরা আউটলায়ার বলি বা যেটি বলি, তো সেগুলো হচ্ছে আমাদের আগে ঠিক করে নিতে হয়, নাহলে কিন্তু আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টে ঝামেলা হতে পারে। আর স্পারম্যান কোরিলেশন হচ্ছে আর ক্যান্ডেল, দুইটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন, দুইটাই হচ্ছে যে মোটামুটি সার্ভে রিসার্চের ক্ষেত্রে বা এগুলাতে ক্ষেত্রে ব্যবহার হয়। এটা অর্ডিনাল বা স্কোর ক্ষেত্রে স্পারম্যানটা ইউজ হয়। আর ক্যান্ডেলের ক্ষেত্রে হচ্ছে যে ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো থাকে কোয়ালিটি, দুইটাই কোয়ালিটি, তো ওটা হচ্ছে র্যাঙ্কিং হয়, এটা র্যাঙ্কিং না। তো এই ক্ষেত্রে দেখা গেল যে ক্যাটাগরিক্যাল যে ভেরিয়েবল গুলা, যেমন হচ্ছে যে ডিসঅর্ডার ডেটাগুলো থাকতে পারে, জেন্ডার যেমন মেল এবং ফিমেল, কোনটা বড় কোনটা ছোট বা এই ধরনের কোনো অর্ডার থাকে না। আবার অর্ডার কিছু থাকে, লেভেল ওবেসিটি, তারপর সিভিয়ার থাকতে পারে, মডারেট থাকতে পারে, মাইল্ড থাকতে পারে, নন ওবেসিটি। তো মূলত হচ্ছে এই দুইটা হচ্ছে যে আসলে কোয়ালিটিভ ডেটার ক্ষেত্রে কাজ করে। আর পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট দুইটার ক্ষেত্রে, এই জন্য এটা হচ্ছে যে মানে ওয়াইডলি ব্যবহার হয়, বিশেষ করে সায়েন্টিফিক রিসার্চের জন্য পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্টটা সবচেয়ে পপুলার। আমরা যদি এখন এসপিএসএস এ আমরা কাজ করতে চাই যে কিভাবে আমরা হচ্ছে যে এই কোরিলেশন গুলো অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে অ্যানালাইসিস যাইতে হবে, তারপর কোরিলেট, এখানে বাইভেরিয়েট। এখন ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, তারপর হচ্ছে মাল্টিভেরিয়েট, এগুলা কি কেউ বুঝি? জি ভাইয়া। একটু বলেন। ভাই ইউনিভেরিয়েট মানে যেটাতে হচ্ছে একটা ভেরিয়েবল থাকে, আর হুম বাইভেরিয়েট মানে হচ্ছে যেটাতে দুইটা ভেরিয়েবল থাকে। হুম। আর মাল্টি যেটা দুইয়ের অধিক থাকে, সিম্পল জিনিস, তারপর অনেকে হয়তো বা পড়ছি অথবা বুঝে যেতে পারে, এই জন্য একটু রিপিট করলাম। তো যেহেতু আমরা দুইটা এক্স এবং ওয়াই এর কথা বলছি, দুইটার সাথে আমরা কোরিলেশন করব, এই ক্ষেত্রে হচ্ছে বাইভেরিয়েট রিলেশনটা দেখাবো। তারপরে হচ্ছে আমাদের আসলে এরকম একটা উইন্ডো আসবে। তো আমাদের ভেরিয়েবল দুইটা, যেমন আমি এখানে টেম্পারেচার এবং রেইনফলের মধ্যে আমি সম্পর্ক দেখতে পাচ্ছি। টেম্পারেচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে রেইনফলটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এদের মধ্যে আমি একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। এখানে অপশন আছে যেমন পিয়ারসন, ক্যান্ডেল, টাও, তারপর স্পারম্যান। তো যেহেতু আমি এখানে সায়েন্টিফিক, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা না, যার কারণে আমি পিয়ারসনটা সিলেক্ট করছি। এখানে এইগুলা তো অলরেডি ব্যাখ্যা করা আছে, টোটাল টেস্ট তো পড়ে আসছে, এবং সায়েন্টিফিক রিসার্চের জন্য একটু। তারপরে যদি আমরা সিগনিফিকেন্ট লেভেলটা দেখতে চাই, তো আমি বললাম ঠিক আছে যে আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের মান পাইলাম, ইজ ফাইন, +1 এর কাছাকাছি পাইলাম, কিন্তু আসলে সিগনিফিকেন্ট কিনা, ঠিক আছে, সেটার জন্য আমরা যদি সিগনিফিকেন্ট লেভেল দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা টিকটা চিহ্ন যদি দিয়ে দেই, এটা চেক করে রাখি, তাহলে আমাদের সিগনিফিকেন্ট কোরিলেশন দেখা যাবে। তো যেমন এই দুইটার ক্ষেত্রে, যেমন এই যে টেম্পারেচার এবং রেইনফলের ক্ষেত্রে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান আসছে 0.75। তো 0.75 মানে হচ্ছে এখানে এটা কিন্তু খুব একটা কোরিলেশন, ঠিক আছে। তো এখন এই যে স্ট্রং কোরিলেশন, কিন্তু এটা আসলে সিগনিফিকেন্ট কি, এটার জন্য কিন্তু আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট সিগনিফিকেন্ট কিনা সিগনিফিকেন্ট লেভেল কিন্তু দিয়েছে। 2 স্টার মানে হচ্ছে এখানে প্রথম ক্লাসে আমরা সিগনিফিকেন্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 0.01 লেভেলে টোটাল টেস্ট সিগনিফিকেন্ট। তার এর মান হচ্ছে 0.001, তার মানে এটা কিন্তু 0.05 ও সিগনিফিকেন্ট এবং 0.01 ও সিগনিফিকেন্ট, ঠিক আছে। তাহলে আমরা একটু স্পেসেস ওপেন করি। ভাইয়া একটা কোয়েশ্চেন কি করতে পারবো? বলো। ভাইয়া এই ভেরিয়েবলটা নেওয়ার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করি রেইনফল আর টেম্পারেচারের কথা, যখন তো রেইনফলটা কি বলছিলেন আপনি? ডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টেম্পারেচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভাইয়া এটা যদি এভাবে মানে আমি ওইদিন ক্লাস নিচ্ছিল তো তো তখন এই একই এক্সাম্পল আসছিল, তো আমি এভাবে বলছিলাম এটার কথা, তো স্যার তখন ওটার উপর বললেন রেইনফল যত বেশি হবে টেম্পারেচার তত কমবে, এমন মানে কি ওই উদাহরণটা দিতে রেইনফল যত বেশির কথা বলতেছিল, তো আমি ওটার না, উপর এখন কনফিউজ বিষয়টা হচ্ছে শুনো, এখন তোমার হচ্ছে মেলা ফ্যাক্টর আছে। রেইনফল যে হবে, তুমি কিন্তু রেইনফল হওয়ার সময়টা বলতেছো কিনা, বা রেইনফল কেন হইলো। এখন কথা হচ্ছে তুমি মাথায় ধরো যে নারিকেল তেল দাও, সে ফর এক্সাম্পল, বোঝানোর সুবিধার্থে বলতেছি। তুমি ধরো যে প্যারাশুট নারিকেল তেল দাও, এটা নারিকেল থেকে আসছে না। জি এখন তুমি তেল ডালের যদি উদাহরণ দাও আর নারিকেল বাদ দিলে তো হবে না। এখন বিষয়টা হচ্ছে রেইনফল হয় কিসে, এখন বলতে গেলে মেলা রেইনফল ক্লাউড হইতে হবে, তাই না, মেলা কাহিনী আছে। তোমার টেম্পারেচার যদি বেশি না হয় তাহলে কনভেকশন হবে না। কনভেকশন বুঝো, মানে ওয়ার্ম এয়ার যদি না থাকে, ওয়ার্ম এয়ার কোল্ড এয়ার যদি মিক্স না হয়, তো যত বেশি টেম্পারেচার বেশি হবে ওয়াটার ভেপার তৈরি হবে, ওয়াটার ভেপার যত বেশি হবে উপরের দিকে সে হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকলে ঠান্ডা বায়ুর সাথে সে গরম বায়ু মিক্স হবে, ওয়াটার ড্রপলেটস তৈরি হবে, এইভাবে ক্লাউড হবে, ক্লাউডের পর রেইনফল হবে। ভাইয়া এইটা তো আমার চিন্তা ছিল এভাবে এখন করে। সে যদি বৃষ্টি হওয়ার সময়ের কথা বলে, কথা বুঝো, সেটার সাথে সেটা কিন্তু মিললো না, সেটা সে একটা ফিনোমেনন বলতেছে। বাট আমরা এখানে দেখতেছি ফ্যাক্টর, এই টেম্পারেচার কারণে রেইনফল কিভাবে আসতেছে। আমি কি বুঝাতে পারছি? আমি জি জি যখন হচ্ছে তখনকার কথা বলতেছি না আমি। হুম এই রেইনফল হওয়ার জন্য আরো মেলা কাহিনী আছে, শুধু টেম্পারেচার না, আরো মেলা ফ্যাক্টর আছে, রিলেটিভ হিউমিডিটি, আরো অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে fact। হ্যাঁ তো রেইনফলটা হচ্ছে ডিপেন্ডেন্ট, তো এগুলা যদি না হয়, টেম্পারেচারে না হয়, বৃষ্টি হবে কেমনে? ক্লাউড যদি না হয় কেমনে বৃষ্টি হবে? তো তখন ভাই আমাদের ডাটাটা কোন টাইমের ডাটা ওটা জাস্ট দেখতে হবে। ডেটা যদি টাইম, দেখা মানে এখন কথাটা বুঝুনি আমার। এখন তুমি, হ্যাঁ সেটা তো ফ্যাক্ট আছেই। তো তোমরা আমরা যে টেম্পারেচার গুলা নেই, সেই টেম্পারেচার উপরে আমরা রেইনফলটা কেমন হয় সেটা তো তোমার মনে করে ইনস্ট্যান্ট তোমার হচ্ছে না। আমরা যেটা জি নিচ্ছি এটা বুঝতে হচ্ছে, পারছি ভাইয়া, আমি তো এটা মানে এটা তো আমার থিঙ্কিং ছিল, and যখন আমি ওই কোশ্চেনটা মানে সবার সামনে এভাবে বলছিলাম তো না স্যার এখন বিষয়টা হয়তো দেখতেছিলেন বুঝাইতে পারো নাই তুমি, ইন্ডিপেন্ডেন্ট কোনটা, না হয়তোবা স্যার তুমি, জিজ্ঞেস করছি তো হয়তোবা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা। তো আমি ওভাবে করে বলে ফেলছি, তো পরে দিয়ে বলছেন না তোমারটা ভুল হয়েছে, এটা এটা এরকম হবে, কারণ চিন্তাধারা এখন এটা আনতে এভাবে গেলে তো বললো মেলা তো ফিজিক্স ওই মিজিক্স যুক্তিটা নিয়ে আসলাম, না উনি ওই ফিজিক্স নিয়ে যুক্তিটা আসলাম, দেওয়াতে আমি ফিজিক্স পুরো নিয়ে আসতে হবে। কনফিউজ হয়ে গেছি। এই ফিজিক্স আচ্ছা কেন দিলাম, সরি 7। না এটা এটা ভাইয়া আপনারা ভালো বুঝবেন কাজ আপনারা ওই রিলেটেড। আমি তো বললাম যে ফিজিক্স আনতে হবে। তো যেমন আমার কাছে কইলে তো, আমার সাথে যদি হইতো তাহলে তো আমি যুক্তি দিয়ে দিতাম, আমি তো এখানে সায়েন্স নিয়ে আসতাম, আমি তো ব্যাখ্যা করতাম কেন হলে, যেমন এই যে ব্যাখ্যা করলাম। ওই যে আরেকটা কথা বলতেছিলাম যে ইভাপো ট্রান্সপারেশন কেন বাড়লে ওয়াটার লস হবে, সেটাও তো আমি জানি। তো এই জন্য ফিল টু ফিল ভেরি করে। যেমন এখন কেউ যদি মেডিকেল সায়েন্সের কিছু হয়, আমি কিন্তু এমনি দেখে বলতে পারবো না কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, কারণ আমি তো ফ্যাক্টর গুলো জানি না, ডিপ তো আমার নলেজ নাই, তাই না। আমি স্ট্যাটিস্টিক্স, জি বাট আমি মেডিকেল সায়েন্সের ওদের কোন কোন ফ্যাক্টর কার সাথে কোনটার সাথে রিলেটেড সেটা তো আমি জানি না। তাহলে ওই ফিল্ডের লোকজনই বলতে পারবে। এই জন্য সবসময় সে স্ট্যাটিস্টিক্স পড়লেই সে সব ফিল্ডের ডেটা নিয়ে কথা বলতে পারবে না। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখন আমরা অ্যানালাইজে যাব। বাইভেরিয়েট ভেরি সিম্পল, দুইটাই একসাথে সিলেক্ট করতে পারি, করে দিয়ে দিলাম, দিয়ে সবকিছু করা আছে, ওকে দিয়ে দিলেই চলে আসলো। আচ্ছা এখন একটা ছোট কোশ্চেন করে দেখি কি করো তোমরা। আচ্ছা টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, রেইনফল হচ্ছে মিলিমিটারে আছে, ঠিক আছে। এই যে দুইটা ডেটা আছে তো ভিন্ন ইউনিট, তাহলে এদের কোরিলেশনটা আসলে কিভাবে বের হইলো? দুটো তো ভিন্ন ইউনিট, তাহলে কিভাবে আসলে স্ট্যাটিস্টিক্স বের করলো এদের মধ্যে কোরিলেশন আছে? এই তো আমরা দেখতে পাচ্ছি না, এর মধ্যে তো ডেটা সায়েন্স আছে, তাই না, ডেটা প্যাটার্ন খুঁজে বের করছে স্ট্যাটিস্টিক্স, যার কারণে বলতে পারতেছে যে এর মধ্যে সম্পর্ক আছে, তাই তো।
জি। তো এটা কিভাবে হলো? দুইটা তো ভিন্ন ইউনিট। এটা তো ভাইয়া মানে ভিন্ন ইউনিট হলেও রেইনফল এত মিলিমিটার বাড়লে টেম্পারেচার এত ডিগ্রি বাড়বে, এটাই এভাবে করে বলবে আর কি। না, আচ্ছা না, রেইনফল এত কম দেখাইলাম। সে ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল নিয়ে আসলাম এখানে কে, কনভেক্টিভ অ্যাভেলেবল পটেনশিয়াল এনার্জি, যে কিছুক্ষণ আগে বললাম এটার কারণে ক্লাউড হবে। তো সেটা ধরো যে এখানে 1000 আছে, টেম্পারেচার 5, এখানে 1000 আছে, তাহলে কেমনে দুইটার মধ্যে হয়ে যাচ্ছে না? বিশাল একটা তো পার্থক্য তৈরি হচ্ছে ডেটার মধ্যে, ডিফারেন্সটা তো অনেক বেশি। কে বলতে পারবে, সঠিক আনসার দিতে পারবে? ভাই এখানে কি ইন্টারসেপ্টের বিষয় আসবে? আর কেউ? এখানে কি আসলে হচ্ছে এখানে আপনার ইউনিটটাকে তুলনা করা হয়? আমার তো মনে হচ্ছে যেহেতু এখানে অনেকগুলা ডেটা থাকে, তো একটার সাথে আরেকটার তুলনা করে, যে হচ্ছে দেখা গেলো হচ্ছে 5.04 এর সাথে 5.51.1, তুমি 5.08 হইলো এর না, সাথে 44 তুমি এতদিন আমার সাথে রিসার্চ করে কিছু শিখলে না, হইলো না? এই সম্পর্কে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানা না, নেই ভাই। স্ট্যাটিস্টিক্স না, এনে মেলা কথা কইছি, কিছুদিন আগে ক্লাস করছি, আর তুমি তো রিসার্চ টিমে আছো, তোমাদের যখন ডেটা তোমরা করছো তখন তোমাদের নরমালাইজ করতে বলছিলাম, মনে আছে? ওই যে ভেরিয়েশন অ্যানালাইসিস হ্যাঁ, যেদিন জি ভাই, জি ভাই, এই কি জি ভাই, ওটা একটা মনে আছে ভাই। অ্যানোমালি করছিলাম, নরমালাইজ করছিলাম, অ্যানোমালি করলে এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। সো এটাকে নরমালাইজ যখন করব তখন এই দুইটার মধ্যে আর কি থাকবে না, ইউনিট থাকবে না। ওই কোরিলেশন জি জি ভাই। আর এর ইকুয়েশনটা দেখো, প্রথমে এটার হচ্ছে যে অ্যানোমালি করে ওরা, মিনিয়া থেকে মিনটা বিয়োগ দিয়ে দেয়, কিন্তু তারপরেও যেহেতু তাদের মতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকেই যায়, যার কারণে কি করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরে ভাগ দিয়ে দেয়, পুরো নরমালাইজ করে ফেলে। তখন যখন নরমালাইজ করে এই দুইটার মধ্যে কোনো ইউনিট থাকে না, তখন ইজিলি তুমি এখন ইজিলি এটার সাথে কম্পেয়ার করতে পারবা না। এটা নয় ডেটা আরো কিছু আছে, অনেক চেঞ্জ, এখানে 1000 এখানে 2000 হয়ে গেল, এরকম ডেটাও আছে, ঠিক আছে? সো সেটা তুমি কিভাবে দেখবা? এই জন্য নরমালাইজ করে ফেলে। কথা বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া নর্মালাইজের বিষয়টা কিরকম ঠিক? আমরা কি আপনি কি ক্লাস করছিলেন? জি ভাইয়া। অ্যানোমালি ক্লাসটাতে ছিলেন? না ভাইয়া, ছিলাম না। তাহলে তো মুশকিল হয়ে গেল। কোন ক্লাসে ছিল এটা? কত নম্বরে? 8 না 4th ক্লাসে ছিল? এই যে এখানে ডিপার্চার বা অ্যানোমালি করছি, আমাদের মেন যে ডেটাটা যদি আমরা প্লট করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না, পরে মিনটা বিয়োগ দিয়ে দিছি, যার কারণে অ্যানোমালি তৈরি হয়েছে। তাহলে মাঝখানে একটা জিরো তৈরি হয়েছে, পজিটিভ নেগেটিভ আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি কোনটার কারণে কতটুকু বাড়তেছে কমতেছে। কিন্তু তারপরেও কথা আছে, এই ডেটাটা এই যে ডিপার্চার অ্যানোমালি, এই ডেটাটা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যদি আমি ভাগ দিয়ে দেই, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি ক্যালকুলেশন করি, এখন এই যে নরমালাইজ হয়ে গেল, এখন ডেটাটা দেখো কত কমে আসছে না? এটা কত ছিল? 26.1 আসছিল, তাই না? ডেটার প্যাটার্নটা কি ছিল, এরকম ছিল না? এখন এটা নরমালাইজ করে, হ্যাঁ তাহলে এখন ডেটাটা কত কাছাকাছি চলে আসছে। সেম ওয়ে হচ্ছে টেম্পারেচার এবং রেইনফল সেম ওয়ে যখন হবে তখন ডেটাগুলো খুব কাছাকাছি কম্পেয়ার করা যাবে। তখন আর এটা এই টেম্পারেচার এখন কিন্তু আর ইউনিট নাই, বাট এটা কিন্তু ইউনিট আছে। এই যে ডিপার্চার বা অ্যানোমালি, এটা মিনটা বিয়োগ দিয়ে দিছি, তারপরে কিন্তু এটা ইউনিট আছে ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখন এটার কোনো ইউনিট নাই। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝে গেছি।
জি ভাইয়া, এখন বোঝা গেছে। কি কারো কোনো কোশ্চেন আছে নাকি? ডলার দিলাম কেন আবার টাকার পরিবর্তে? হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? এটা এটা কি কেউ বুঝে কেন করলাম এটা? ভাই এটা লক করার জন্য আপনার এই সেলটা লক করে দিলেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি তো বারবার এটাতে আসবো না, কারণ না হলে আমার এটা কপি করে প্রতিটা সেলে কপি করে দিতে হবে, নাহলে আমি ভ্যালু গুলো পাবো না, যেহেতু এটা ফিক্সড ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জন্য ওই ডলার চিহ্ন দিয়ে দিলাম, যাতে করে আর চেঞ্জ হবে না, প্রতিবার প্রতিটা সেলের জন্য সে নিয়ে নিবে, নিয়ে ভাগ করে দিবে। আচ্ছা, তাহলে এখন কি আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, কোশ্চেন না থাকলে সরি। আচ্ছা, পার্শিয়াল কোরিলেশন কি, বা কেন আমাদের পার্শিয়াল কোরিলেশন অ্যানালাইসিস করতে হয়? আর কোনো আইডিয়া আছে? পার্শিয়াল কোরিলেশনটা আবার কি? ভাইয়া হ্যাঁ, এখানে একটা কোরিলেশনের যদি দুইটা ভেরিয়েবল থাকে, তাহলে একটা পার্শ্ববর্তী ভেরিয়েবলটা যে একটা ইফেক্ট থাকে, ওটার জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা একটা করে কোরিলেশনটা বের করি। মানে প্রত্যেকটার ভেরিয়েবলের ক্ষেত্রে প্রত্যেকটা ভেরিয়েবল কতটুকু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর ইফেক্টটা ফেলে, ওই কারণেই পার্শিয়াল কোরিলেশনটা করা হয়। কিন্তু ক্লিয়ার হইতে পারলাম না, আর কেউ ক্লিয়ারলি কি বলতে হবে? এগুলা ক্লিয়ার না হলে ইন্ডিপেন্ডেন্ট ভাইয়া মুশকিল, যে কখন তুমি পিয়ারসন কোরিলেশন ইউজ করবা, কখন পার্শিয়াল ইউজ করবা। ওই যে কিন্তু শিখাইছি, কখন টি টেস্ট করবা, কখন এফ টেস্ট করবা। তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। এটা না বুঝলে আবার রিগ্রেশন যা বুঝবা না, এটার সাথে সম্পর্ক আছে রিগ্রেশনে যায় আবার। ভাইয়া যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলা থাকে, তো তখন কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে অন্য আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও একটু প্রভাব পড়ে। তো সেটার মানে একটার সাথে একটা রিলেশন যদি আচ্ছা ঠিক আছে, স্টাডি আওয়ার সহজ কথা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, কিন্তু দুইটা অথবা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। যেমন কিছুক্ষণ আগে বললাম রেইনফল শুধু একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, চেঞ্জ হয়, কিন্তু শুধুমাত্র তাপমাত্রার কারণে চেঞ্জ হয় না, কনভেক্টিভ অ্যাভেলেবল পটেনশিয়াল এনার্জির উপরেও ভিত্তি করে সে চেঞ্জ হয়। বা এটা হইলো তারপরে ক্লাউড যদি কতটুকু ফর্ম করলো, এখানে হচ্ছে মাইক্রোফিজিক্সে চলে যেতে বাবা। তো একটা উদাহরণ সিম্পল ভাবে দিলাম। তো এই যে একটা রেইনফলের সাথে শুধুমাত্র তার একটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে যে রেইনফলটাকে চেঞ্জ হইতে, পরিবর্তন হইতে সহায়তা করে। তাইলে যখনই আমরা হচ্ছে যে, যেমন পিয়ারসন কোরিলেশন এক্স এবং ওয়াই ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, অনেকগুলো হচ্ছে দুইটা অথবা বেশি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। কিন্তু যেহেতু আমরা আর এটা যখন আমরা কোরিলেশন করব পার্শিয়াল, তো ধরো যে রেইনফলের সাথে আর দুইটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তখন আমরা একটার সাথে একটা একটা করে যখন আমি টেম্পারেচারের সাথে রেইনফলের কি ধরনের কোরিলেশন দেখাবো, তখন আমি সে ফর এক্সাম্পল যদি আমার আরেকটা ভেরিয়েবল থাকে ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে কন্ট্রোলিং হিসাবে ধরে রাখতে হবে। আবার যখন আরেকটা ভেরিয়েবল দিব, তখন আরেকটা কন্ট্রোল রাখতে হবে। তখন আমরা এইভাবে কোরিলেশন করি। যেমন হচ্ছে রেইনফল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর পেট আছে এটাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে আমাদের রেইনফল। তো সেই ক্ষেত্রে আমি যখন রেইনফলের সাথে টেম্পারেচার দেখাবো, তখন এটা আমি কন্ট্রোল হিসাবে রাখবো। আবার এটার সাথে যখন এটার আমি করবো কোরিলেশন করবো, তখন এটা কন্ট্রোল হিসাবে রাখবো। যখন আমরা অ্যানালাইজ সেম ইয়াতে যাব, কিন্তু হচ্ছে পার্শিয়ালের ক্ষেত্রে যাব, এক্ষেত্রে এই যে কন্ট্রোলিং ফ্যাক্টর আমরা রাখতে হবে। একসাথে দুইটা না দিয়ে আমি যদি কন্ট্রোল করে না রাখি, তাহলে কিন্তু তখন আমি এটা দেখতে পারবো না। এই জন্য আমরা হচ্ছে যে যখন রেইনফলের সাথে টেম্পারেচার দিলাম ইজ ফাইন, তখন আমি পেটটা কন্ট্রোল রাখলাম। আবার এটার সাথে যদি আমি রেইনফল দেখাই, তখন টেম্পারেচার আমি কন্ট্রোল হিসেবে রাখবো। এই হচ্ছে সিগনিফিকেন্স লেভেল যদি আমরা দেখতে চাই, তো ফাইনালি এরকম আমাদের একটা রেজাল্ট আসবে। তো
তো সেক্ষেত্রে আমরা দেখতেছি এটা খুব সিগনিফিকেন্ট এবং হচ্ছে টেম্পারেচার এবং রেইনফলের সাথে খুব হাইলি এরা কোরিলেটেড, প্রায় হচ্ছে 0.93। হ্যাঁ, মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্ট্রং কোরিলেশন আছে, স্ট্রং পজিটিভ কোরিলেশন, তার মানে একটা বাড়লে আরেকটা বাড়ে, ঠিক আছে। তো এবং সিগনিফিকেন্ট লেভেল হচ্ছে 0.00, তার মানে হচ্ছে 99% কনফিডেন্স লেভেল। তাহলে আমরা এখন একটু ভেরিয়েবলগুলো দেখি। তাহলে এভাবে আমরা আছে, তাহলে টেম্পারেচারটা হচ্ছে আমার, টেম্পারেচার এবং পেট হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডেটা আমাদের সুন্দর সাজানো আছে। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন ইউনিট, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, পেট এটা মিলিমিটার, এটা হচ্ছে মিলিমিটার, তাহলে অনেক বড় একটা গ্যাপ আছে, যার কারণে আমরা নরমালাইজ করব। তো আমাদের করা লাগবে না, স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়াই আছে মেথডে, আমরা তো ইকুয়েশন গুলো দেখলেই দেখতে পারবো। তো ওরা হচ্ছে নরমালাইজ করে নিয়ে সুন্দর একটা কোরিলেশন তৈরি করবে। তাহলে হচ্ছে ডেটা ওপেন করি নতুন একটা। আমাদের পার্শিয়াল সিলেক্ট করে নিব। ডেটা ওপেন হয়ে গেছে, সবগুলা নিউমেরিক স্কেল, অ্যানালাইজ, কোরিলেশন, পার্শিয়াল। তাহলে টেম্পারেচারের সাথে রেইনফল আমরা ধীরে দেখবো। তাহলে পেটটাকে আমরা কন্ট্রোল হিসাবে রাখতেছি, আসলে এরকম ইয়ে আসবে। ধন্যবাদ। ইউ এন্টিমা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? রিসার্চ টিচার্স সবাই করবে, তখন মজা পাবে। এখন হয়তো অনেকে মজা পাচ্ছে না, রিসার্চ করতে যাবে, থিসিস লিখতে যাবে, তখন মজা পাবে। আর যদি স্ট্যাটিস্টিক্স না ইউজ করে, ডিফেন্সে যখন প্রফেসররা বসবে, তোমার স্ট্যাটিস্টিক্স কই, কি এটা সায়েন্স কই, আর স্ট্যাটিস্টিক্স না থাকলে তো বুঝতে পারতেছো কি অবস্থা হবে। ভাইয়া যখন অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন কোনটা দেখাবো, মানে একটাকেও যদি আমরা কন্ট্রোলিং না ধরি সবগুলা, তাহলে হচ্ছে অনেকগুলা কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ওই কোরিলেশন ম্যাট্রিক্স করলেও ওরাও কিন্তু বাই ডিফল্ট 1 বাই 1 করে নেবে, আমাদের ম্যানুয়ালি করতে হবে না। বাট যদি সবগুলাই একসাথে দাও তাহলে তো তুমি দেখতে পারবে না কোনটার কারণে চেঞ্জ হচ্ছে। এখন তুমি ধরো যে ডায়েট কন্ট্রোল করতেছো, মেয়েরা একটু সচেতন বেশি, হ্যাঁ, তো ধরো ডায়েট কন্ট্রোল করতেছো, তো তুমি ধরো যে মাংস খাও, মাছ খাও বা শাকসবজি খাও, আর কোনটার কারণে তোমার হচ্ছে যে ওজন বাড়তেছে বা এই ধরনের যদি একটা এক্সাম্পল হয়, এখন তুমি যদি দেখতে চাও তাহলে তুমি মাছও খাও, মাংসও খাও, শাকসবজিও খাও, তো তুমি দেখতে পারবা না কোনটার ইফেক্ট তোমার পড়তেছে। তো তোমাকে কন্ট্রোলে রাখতে হবে। তুমি ধরো শাকসবজি মাছ তুমি কন্ট্রোলে রাখলা, তুমি মাংস খাইলা 7 দিন, তোমার কি ধরনের বডি ওয়েট মানে কমলো বা বাড়লো, কিরকম হচ্ছে, ওর ওটা বাদ দিলে ওটা খেলে, তাহলে তুমি একটা ইফেক্ট। তিনটাই যদি একসাথে খাও তুমি কেমনে দেখবা কোনটার কি ধরনের হচ্ছে? আচ্ছা, তোমার কিন্তু বাই হ্যান্ড কিন্তু এসপিএসএস করে দিবে। কি নাম এমদাদ, তো মনে হয় কোরিলেশন ম্যাট্রিক্স করছো না এসপিএসএস? জি ভাই, করছো? জি ভাই করছি ভাই, জি। তাহলে নেক্সট ইন্টারেক্টিভ সেশনে দেখাই দিও কোরিলেশন ম্যাট্রিক্স। জি ভাই। আচ্ছা ভাইয়া, ওটা দেখেন। আরেকটা বোধহয় কাই-স্কয়ার টেস্টটা ভাইয়া বাকি ছিল, ওটা কি দেখাবেন? সব হয়তো দরকার হবে না, ওটা দরকার কিনা ওটাই, মানে দরকার কিনা বলতে রিসার্চের উপর ডিপেন্ড করে। তো আমি যেগুলো ফোকাস করতেছি সেগুলো হচ্ছে নরমালি রিসার্চে সবসময় বেসিক লাগে। তো যারা সার্ভে রিসার্চ টিচার্স করে তাদেরও কাই-স্কয়ার লাগে অনেক সময়। দেখি এটা যদি কভার করতে পারি। এরপরে আমার রিগ্রেশনটা দরকার, রিগ্রেশন, কোরিলেশন, এফ টেস্ট, টি টেস্ট যেগুলো শিখালাম, ভেরিয়েশন অ্যানালাইসিস, এগুলো হচ্ছে সবসময় রিসার্চে লাগে। লাগে
কাই স্কয়ার ডিপেন্ড করে। টেস্টটা মেবি হচ্ছে ভাইয়া কোয়ালিটেটিভ ডেটার জন্য লাগে না? সার্ভে রিসার্চ যারা করে হুম। লাগে, মানে আমার কঠিন কিছু না, বাট আমি দেখি ফাইনালি রিগ্রেশনটা আগে শেষ করি, আমার মেইন যেগুলো সেগুলো শেষ করি, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ, রিগ্রেশনটা দরকার, ওটা অনেক মানে কনফিউজিং। কনফিউজ না, এটার মতোই পিয়ারসন কোরিলেশন, শুধু লিনিয়ার, আর ওখানে মাল্টি লিনিয়ার পাবা, ওই জেলা ওই কদু, ওইখানে পার্শিয়াল করলাম, ওইখানেও সেম একটা ডিপেন্ডেন্ট থাকবে, দুটা ইন্ডিপেন্ডেন্ট হবে, তবে রিগ্রেশন মানে হচ্ছে ফিউচার কোনো কিছু, ঠিক আছে, আমরা প্রিডিকশন করব, রিগ্রেশন করব আর কি, ভবিষ্যতে কি ধরনের হবে। এনিওয়ে, কোশ্চেন না থাকলে শেষ করে দিই। আচ্ছা ভাইয়া। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। আচ্ছা ঠিক আছে তাহলে।